প্রতিদিনই আমি যখন গোসল করার জন্য বাথরুমে ঢুকে কাপড় চোপড় খুলে হ্যাঙ্গারে রেখে বাথটব ছাড়তে যাই, তখনই লক্ষ্য করি বাথরুমের ফুটো দিয়ে কে যেন আমাকে লুকিয়ে দেখে। আজও আমি বিষয়টি লক্ষ্য করলাম, তাই উকি দেওয়া লোকটাকে বুঝতে না দিয়ে আমি আর চোখে ভালো করে লক্ষ্য করে দেখলাম চোখটি কার, কিন্তু ফুটোটা এত ছোট যে চোখের এত সামান্য অংশ দেখে আমি বুঝতে পারছি না এটা কার চোখ। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম বাথরুমের দরজা খুলে তাকে হাতে নাতে ধরবো। কিন্তু আগে যতদিন আমি ওনাকে ধরার জন্য বাথরুমের দরজা খুলেছি, ততবারই উনি আমার দরজা খোলা লক্ষ্য করেই পালিয়ে যায়। তাই আজ আমি বুদ্ধি করে দাঁড়ানো থেকে বসে গেলাম, যাতে উনি বুঝতে না পারে যে আমি দরজা খুলবো। আমি নিচু হয়ে বসে যখন আস্তে আস্তে বাথরুমের সিটকেনির দিকে গেলাম, আজ সিটকেনিতে হাত দেওয়ার সাথে সাথেই উনি উদ্ধার হয়ে গেল। আমি বাথরুমের দরজা খুলে আর কাউকে বাথরুমের সামনে দেখতে পেলাম না। আমি গলা টেনে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কারো অস্তিত্ব লক্ষ্য করলাম না। এমন সময় আমার শাশুড়ি এসে বলল, কি ব্যাপার বৌমা, তুমি এমন অর্ধ উলঙ্গ হয়ে বাথরুমের বাহিরে এসেছো কেন? তুমি কি লাজ লজ্জার মাথা খেয়েছো? তুমি কি জানো না এ ঘরে তোমার স্বামী ছাড়াও তোমার একজন বিবাহ উপযুক্ত দেবর আর অন্ধ একজন চাচা শ্বশুর থাকেন? শাশুড়ি এক নাগারে কথাগুলো বলেই গেলেন। আমি শুধু হতবাক হয়ে সেই চোখটিকে খুঁজছি, যে চোখটি একটু আগে আমার বাথরুমের ফুটো দিয়ে উকি দিয়েছে। আমার এমন হচ্চকৃত অবস্থা দেখে শাশুড়ি আবার বললেন, কি হলো, তুমি এদিক ওদিক কি খুঁজছো? কিছু না মা, বলেই আমি আবারও বাথরুমে গোসল করার জন্য ঢুকে গেলাম। গোসল শেষ করে নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো গামছা দিয়ে ঝাড়তে লাগলাম। আর মাথায় ঘুরপাক খাচ্ছিল প্রতিদিন আমার গোসলের সময় বাথরুমের ফুটো দিয়ে উকি দেওয়া চোখটার কথা। এটা কে হতে পারে? এই ঘরে আমরা 6 জন মানুষ থাকি। প্রথম জন আমার শাশুড়ি, দ্বিতীয় জন আমার শ্বশুরের চাচাতো ভাই মানে আমার অন্ধ চাচা শ্বশুর, তৃতীয় জন আমার স্বামী, চতুর্থ জন আমার দেবর, পঞ্চম হচ্ছে আমার ননদ রেশমি। আমার স্বামী বা শাশুড়ি এই কাজটা করবে কেন? আর তাছাড়া আমার স্বামী এখন অফিসে, ঘরে বাকি আছে অন্য 4 জন, যার মধ্যে একজন আমার অন্ধ চাচা শ্বশুর। যে লোকটার চোখ নেই সে কেন বাথরুমের ফুটো দিয়ে উকি দিবে? বাকি থাকে আর 2 জন, একজন আমার দেবর আর একজন আমার ননদ। ননদ যেহেতু মেয়ে মানুষ, সে কেন আমার গোসলে উকি দিবে? তাহলে কি আমার দেবরই প্রতিদিন এই অকাজটা করে? দেবরের প্রতি আমার সন্দেহের তীরটা চলে গেল। আমি মাথা ছাড়ছিলাম আর কথাগুলো ভাবছিলাম। এমন সময় আমার চোখ গেল দরজার দিকে। হঠাৎ লক্ষ্য করলাম আবারও সেই চোখটি, যে চোখটি বাথরুমের ফুটো দিয়ে আমাকে উকি দিচ্ছিল। হঠাৎ দরজার ফুটো দিয়ে চোখটি দেখে আমি চমকে উঠলাম। তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে, আমিও চোখটির দিকে তাকিয়ে আছি। যখনই আমি দরজা খুলে দেখার জন্য দরজা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম চোখটি সরে গেল। আমি দরজা খুলে দেখলাম কোথাও কেউ নেই। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কাউকে দেখতে পেলাম না। এই সামান্যটুকু আসতেই লোকটি কোথায় উধাও হয়ে গেল। কিছুটা ভয়, কিছুটা সংকোচ মনের ভেতর কাজ করতে লাগলো। তাহলে কি এ বাসায় অশরীরীয় কিছু আছে? আমার বিয়ে হয়েছে আজ 3 বছর। 3 বছরের মধ্যে আমি এমন কোনো কিছু কখনো অনুভব করিনি। বিগত 6-7 দিন ধরে আমার সাথে এমনটি ঘটছে। আমি লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, তাই অশুভ কোনো কিছুতে বিশ্বাস করি না। আমার দেবরের প্রতি সন্দেহটা আমার বেড়ে গেল। সে এখন কি করছে সেটা জানার জন্য তার রুমের দিকে গেলাম। রুমে এসে দেখি বাবু তখনও ঘুমিয়ে আছে। শীতের সকাল, সহজে কেউ ঘুম থেকে উঠতে চায় না, যেমনটি বাবুও চায় না। আমাকে রুমে ঢুকতে দেখে বাবু বলল, কিছু বলবে ভাবি? তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? না ভাবি, প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। কি এমন ঠান্ডা পড়েছে? একটু আগে ঠান্ডা পানিতে আমি গোসল করে এসেছি। কই, ঠান্ডায় তো আমি মরে যাইনি। শীত আসার পর থেকেই ঠিক মতো গোসল করছো না, তাই তোমার ঠান্ডা বেশি লাগছে। যাও তাড়াতাড়ি গোসল করে ভার্সিটিতে যাও। না ভাবি, আজ প্রচুর ঠান্ডা পড়েছে, ভার্সিটিতে যাব না। তার এমন আলসেমি দেখে আমি তার গায়ের থেকে কম্বলটা টেনে নিয়ে ফেললাম। এ কি করছো ভাবি? তুমি আমার কম্বল টেনে নিলে কেন? এটা না নিলে তুমি বিছানা ছেড়ে উঠবে না। যাও বলছি। তাড়াতাড়ি গোসল করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হও। শেষ পর্যন্ত আমার জোড়াজুড়িতে সে বিছানা ছেড়ে উঠে চলে গেল। আমি কম্বলটা বিছানায় রেখে মনে মনে ভাবতে লাগলাম, বাবু যেহেতু এখনো শুয়েছিল, তাহলে আমার রুমে উকিটা দিল কে? সন্দেহের মাত্রা আরো ঘনীভূত হতে লাগলো। হঠাৎ মনে পড়লো আমার ননদ রেশমির কথা। নাকি রেশমি আমার সাথে দুষ্টুমি করছে? ইদানিং রেশমি ভৌতিক সিনেমা বেশি দেখে, নাকি তার মাথায় দুষ্টুমি চেপে বসেছে, তাই আমাকে ভয় লাগানোর জন্য এমনটি করছে। ভাবতে ভাবতে আমি রেশমির রুমের দিকে গেলাম। রেশমির রুমের দিকে যাওয়ার সময় লক্ষ্য করলাম রেশমি রিডিং রুমে বসে পড়ছে। আমাকে দেখে পড়ার মাত্রাটা আরো বাড়িয়ে দিল। আমি কাছে যেতেই রেশমি বলল, কিছু বলবে ভাবি? হ্যাঁ, তুমি কখন থেকে পড়তে বসেছো? ফজরে মা যখন নামাজ পড়তে উঠেছে তখন থেকেই পড়তে বসেছি। সামনে আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই সকাল সকাল উঠে পড়েছি। কেন বলো তো ভাবি? আমি যখন গোসল করতে ঢুকেছিলাম তখন তুই কই ছিলি? আমার কথা শুনে রেশমি কিছুটা অবাক হয়ে বলল, তুমি কখন গোসল করতে গিয়েছো সেটা আমি কিভাবে বলি? আমি তো সেই ফজর থেকে এখানে বসে পড়ছি।
সত্যি বলছিস তো? আমি কেন তোমার বাথরুমে উকি দিতে যাব? তাছাড়া তুমিও মেয়ে, আমিও মেয়ে। আমি তোমাকে উকি দিয়ে কি দেখবো বলো তো ভাবি? আমার মনে হয় তুই আমাকে ভয় লাগানোর জন্য এমনটি করেছিস, কারণ তুই ইদানিং বেশি হরর মুভি দেখিস, তাই হয়তো বা আমার সাথে দুষ্টুমি করেছিস। হরর মুভি দেখিস সেটা সত্য, কিন্তু সত্যি বলছি আমি তোমার বাথরুমে উকি দেইনি। ওর এমন কনফিডেন্টলি কথা বলা শুনে আমি বিশ্বাস না করে পারলাম না। আমার টেনশনের মাত্রাটা আরো বেড়ে গেল। তাহলে আমার বাথরুমে এবং রুমে কে উকি দিল? এই ঘরে আর বাকি আছে আমার অন্ধ চাচা শ্বশুর এবং শাশুড়ি। চাচা শ্বশুর অন্ধ মানুষ, সে কেন শুধু শুধু আমার বাথরুমে উকি দিতে যাবে? যে মানুষটা অন্ধ সে আমার দেহ দেখে কি করবে? তবুও ওভারশিওর হওয়ার জন্য আমি চাচা শ্বশুরের রুমের দিকে গেলাম। চাচা শ্বশুরের রুমে এসে দেখলাম চাচা শ্বশুর খাটের উপর বসে তসবিহ গুনছে। রুমে ঢোকার শব্দ শুনে চাচা শ্বশুর বলল, কে? আমি অবাক হলাম, কারণ আমি যে রুমে ঢুকলাম পায়ের বিন্দু মাত্র আওয়াজ করিনি। তাহলে উনি বুঝলো কিভাবে যে কেউ রুমে ঢুকেছে? শুনেছি অন্ধদের সিক্স সেন্স খুব ভালো কাজ করে, হয়তোবা উনিও সেইভাবেই অনুভব করেছে রুমে কেউ ঢুকেছে। আমাকে নীরব থাকতে দেখে উনি আবার বলল, কে ওখানে? আমি প্রিয়া, কিছু বলবে? আপনি নাস্তা করেছেন? না, তোমার শাশুড়ি বলল এখনো নাস্তা রেডি হয়নি, তবে খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা, আমি নাস্তা রেডি করে আপনাকে ডাকবো। আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। এমন সময় ওনাকে দেখলাম বসা থেকে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আমার দিকে আসছে। অন্ধ বলে উনি আমার দিকে না এসে অন্যদিকে যাচ্ছিল। আমি ওনাকে ধরে বললাম, চাচা আমি এদিকে। ও, চোখে দেখি না তো তাই ভুল হয়ে যায়। কিছু বলবেন? বৌমা, ডাল ভাজি দিয়ে নাস্তা করতে ভালো লাগে না, পারলে আমার জন্য একটা ডিম ভাজি করে দিও। শীতকালে গরম গরম ডিম ভাজি খুব ভালো লাগে। তোমার চাচি শাশুড়ি বেঁচে থাকতে প্রতিদিন সকালে আমাকে ডিম ভাজি করে দিত। ওনার কথা শুনে ওনার জন্য আমার মনটা নরম হয়ে গেল। সত্যি এই পৃথিবীতে যার চোখ নেই তার কিছুই নেই। এই পৃথিবীর রং তামাশা কিছুই উনি দেখে না। কতটা অসহায় উনি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আচ্ছা চাচা, কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করি। করো। আপনার ঘরে তো 2 ছেলে 3 মেয়ে, মেয়ে 3টি বিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ দিলে 3 মেয়ে স্বামীর সংসার নিয়ে সুখে আছেন। 2 ছেলের জন্য বউ এনেছেন, ওরাও বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করছে, কিন্তু ওরা আপনাকে ওদের কাছে রাখতে চায় না কেন? প্রশ্নটা শুনে চাচা কাদো কাদো গলায় বলল, সবই কপাল রে বউ, হয়তোবা আমার রিজিকে ওদের ভাত নেই, না হলে কেউ কি নিজের সংসার ছেড়ে পরের ঘরে এসে ওঠে? আমাকে ক্ষমা করবেন চাচা, আপনাকে প্রশ্নটা করাটা আমার উচিত হয়নি। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি ডিম ভাজি করে আপনাকে ডাক দিব। বলেই আমি ওনার রুম থেকে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে এসে দেখলাম আমার শাশুড়ি নিজে নিজে রান্না করছে। আমাকে আসতে দেখে শাশুড়ি বলল, এতক্ষণে তোমার গোসল করা শেষ হয়েছে? সাদ্দাম অফিসে যাওয়ার পর থেকে এখনো কিছুই খাইনি, সে খেয়াল কি তোমার আছে? মা, আমি ফজরে উঠে নাস্তা রেডি করে রেখেছি, এখন একটু গরম করলেই হবে। আমি বুড়ো মানুষ, মাথা ব্যথার যন্ত্রণায় আর বাঁচি না। ডাক্তার আমাকে রান্নাঘরে আসতে নিষেধ করেছেন, অথচ না এসে কি পারছি? আচ্ছা মা, আপনি গিয়ে ডাইনিং টেবিলে বসুন, আমি এক্ষুনি নাস্তা গরম করে নিয়ে আসছি। আমি ডাল ভাজি গরম করছি, তুমি রুটিগুলো গরম করে নিয়ে এসো। বলেই উনি যখন রান্নাঘর থেকে যেতে চাইলো তখন ওনাকে থামিয়ে দিয়ে আমি বললাম, মা, ডিমগুলো কোথায়? ডিম কি জন্য? চাচা শ্বশুর ডিম ভাজি খেতে চেয়েছে, তাই। মরতে বসেছে, তাও মুখের স্বাদ যায়নি। সাদ্দামকে বারবার বলেছি বাহিরের উটকো ঝামেলা ঘরে এনে লাভ কি, কিন্তু কে শোনে আমার কথা? মা, এভাবে বলছেন কেন? উনি অন্ধ অসহায় মানুষ, কোথায় যাবে? কেন, ওনার কি সংসার নেই? দুটো ছেলে ভালো চাকরি করে, মেয়েগুলো সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিয়ে হয়েছে, কিন্তু কোথাও ওনার ঠাঁই হচ্ছে না। শেষমেশ শেষে উঠেছে আমার সংসারে। বলেই উনি চলে গেল। কেন জানি আমার শাশুড়ি ওনাকে মোটেও পছন্দ করে না, হয়তোবা নিজের ছেলের উপর খাচ্ছে বলে মা হিসাবে উনি একটু বিরক্তি প্রকাশ করে। থাক, ওসব আমার দেখার দরকার নেই। আমি ওনাকে ডিম ভাজি করে দেওয়ার জন্য ডিম খুঁজতে লাগলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শীতের দিন কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। চোখ খুলতেই দেখলাম আমার স্বামী অফিস থেকে এসে কাপড় চোপড় চেঞ্জ করছে। ওকে দেখে আমি শোয়া থেকে উঠে বসলাম আর বললাম, কখন এসেছো? একটু আগে। আমাকে ডাকোনি কেন? অফিস থেকে এসে দেখলাম তুমি ঘুমিয়ে আছো, ভাবলাম সকাল সকাল আমার জন্য তোমাকে ঘুম থেকে উঠতে হয়, তাই বিরক্ত করিনি। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। নাস্তা করার টাইম পাবো না, আমার এক্ষুনি বের হতে হবে। এইমাত্র অফিস থেকে আসলে? আবার বের হবে মানে? আমাকে অফিসের জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে। কখন আসবে? 2 দিন পর। আমি একা রুমে থাকবো কিভাবে? আমার কথা শুনে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছো কেন? বিয়ে হয়েছে আজকে 3 বছর, এর মধ্যে অনেক রাত তুমি একা ছিলে, আজ হঠাৎ এ কথা বলছো কেন? তার কথা শুনে আমি আমার সাথে ঘটে যাওয়া সব কথা ওকে বলতে লাগলাম। বাথরুমের ফুটো দিয়ে উকি দেওয়া, দরজার ফুটো দিয়ে উকি দেওয়া, সব কথা ওকে একে একে বলতে লাগলাম। এমনকি সাথে সাথে প্রতিটা রুমে গিয়ে দেখা সেটাও বললাম। আমার কথা শুনে সে বলল, আমি অশুভ শক্তি বলতে কিছু বিশ্বাস করি না, তবুও আমি চট্টগ্রাম যাওয়ার আগে আমাদের মসজিদের হুজুরকে বাসায় পাঠাবো। উনি এসে দোয়া দরুদ পড়ে দিলে খারাপ কিছু থাকলেও সেটা চলে যাবে। আর রাতে তোমার একা ঘুমানোর দরকার নেই, আমি রোশনিকে বলে যাব রাতে যেন তোমার সাথে থাকে। বলেই সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল। আমিও তার জন্য নাস্তা রেডি করতে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমার স্বামী চট্টগ্রামে চলে যাওয়ার কিছুক্ষণ পর
আমি আমার ননদ এবং শাশুড়ি সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় আমার দেবর বাবু আমাদের এলাকার মসজিদের হুজুরকে নিয়ে আমাদের ড্রয়িং রুমে আসলেন। ওনাকে দেখার সাথে সাথে আমার শাশুড়ি টিভি বন্ধ করে দিয়ে উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মোর্শেদের বউ? আল্লাহর রহমতে ভালো আছি হুজুর। হুজুর এসে ড্রয়িং রুমের সোফার উপর বসলেন। আমার শাশুড়ি আমার উদ্দেশ্যে বলল, বৌমা তাড়াতাড়ি গিয়ে হুজুরের জন্য গরম গরম নাস্তা রেডি করো। আমি আর আমার ননদ রেশমি হুজুরের জন্য নাস্তা রেডি করতে চলে আসলাম। আমরা আসার পরও হুজুর আবার বলল, এই ঘরে নাকি কোনো অশুভ শক্তির পায়তারা শুরু হয়েছে। আমার ছেলের বউয়ের মুখে শুনলাম ও নাকি বাথরুমে ঢুকলে বাথরুমের দরজার ফুটো দিয়ে কে নাকি উকি দেয়। তোমার ছেলের বউকে নামাজ দোয়া পড়ে? মাঝে মধ্যে পড়ে হুজুর। মাঝে মধ্যে পড়লে হবে না, প্রতিটা মুসলমানের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যারা নামাজ দোয়া পড়বে না, অজু কালাম করবে না, তাদের পেছনে তো শয়তান লেগেই থাকবে। তারপর হুজুর বাবুর দিকে তাকিয়ে বলল, তোমাকে তো শুক্রবার ছাড়া মসজিদে দেখা যায় না। এই বয়সে নামাজ দোয়া না পড়লে কখন পড়বে? ধরা পড়ে যাওয়াতেই বাবু কাপা কাপা গলায় বলল, আমি মসজিদে না গেলেও ঘরে পড়ি হুজুর। বাবুর কথা শুনে হুজুর আবার বলল, মসজিদে নামাজ পড়লে ফরজ বেশি। এই বয়সে যদি মসজিদে না যাও তাহলে বুড়োকালে কিভাবে মসজিদে যাবে? হুজুরের কথায় বাবু আবার বলল, ঠিক আছে হুজুর, এবার থেকে প্রতিদিন মসজিদে গিয়ে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করব। বলেই বাবু ড্রয়িং রুম থেকে চলে গেল। মোর্শেদের বউ, আমাকে সব রুমে নিয়ে যাও। আমি প্রতিটি রুমে গিয়ে গিয়ে দোয়া দুরুদ পরে ফু দিব। দেখবে যত বড়ই অশুভ শক্তি হোক, আল্লাহর পবিত্র কালামের ফলে সব চলে যাবে। আগে নাস্তা করে নিন। তারপর আমার শাশুড়ি রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, বৌমা হুজুরের জন্য তাড়াতাড়ি নাস্তা পানি নিয়ে এসো। আমি ঘুমানোর জন্য কাপড় পরিবর্তন করছিলাম। সাধারণত আমি সারাদিন যে কাপড় পরে সংসারের কাজকর্ম করি, রাতে সেই কাপড় পরে ঘুমোতে পারি না। তাই আমি শাড়িটা খুলে খাটের উপর রাখলাম। আমার পরনে ছিল ব্লাউজ এবং পেটিকোট। আমি এখন 3 পিস পরবো। স্বামীর সাথে ঘুমোলেও আমি 3 পিস পরে ঘুমোই। শাড়ি পরে না ঘুমানোর একটাই কারণ রাতে আমার হুঁশ থাকে না। শাড়ি চলে যায় একদিকে আর আমার পেটিকোট চলে যায় অন্যদিকে, যার কারণে প্রায় সময় আমি আমার স্বামীর কাছে বকা শুনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর শাড়ি পরে ঘুমোবো না। সেদিনের পর থেকে 3 পিস পরে ঘুমোই। আর যেহেতু আমার ননদ রেশমি আমাদের সাথে ঘুমোবে, তাই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। আমি যখন 3 পিসের প্যান্ট পরছিলাম, এমন সময় আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। সাথে সাথে আমি একটা চিৎকার দিয়ে চমকে উঠলাম। পেছনে ফিরে দেখি আমার ননদ রেশমি। সে আমার এমন ছেলে মানুষই দেখে হেসে উঠল। আমি তাকে ধমক দিয়ে বললাম, বলা নেই ক নেই, এভাবে হুট করে পেছনে এসে গায়ে হাত দিলি কেন? সে হাসতে হাসতে বলল, আমি জানতাম তুমি ভয় পাবে, তাই তোমাকে একটু ভয় দেখানোর জন্য চুপি চুপি তোমার পেছনে এসে গায়ে হাত দিয়েছি। এখন আমার সন্দেহ হচ্ছে বাথরুমে উকি দেওয়া চোখটাই মনে হচ্ছে তোর। না ভাবি, সত্যি বলছি, আমি কখনো তোমার রুমে কিংবা বাথরুমে উকি দেইনি। আর তুমি এভাবে ভয় পেলে কেন? ভয় পাবো না? এমনিতেই আমি বাথরুমে গোসল করতে গেলে চোখ একটা দেখি, ঘুমোতে গেলে দরজার ফুটো দিয়ে চোখ একটা দেখি। আরে বাবা, আজকে হুজুর এসে দোয়া দুরুদ পরে ঘর বন্ধ করে গেছে, তুমি এখনো ভয় পাচ্ছ? আর তুমি 3 পিস পরেছো কেন? আমি রাতে ঘুমানোর সময় 3 পিস পরি, কারণ রাতে আমি ঘুমোলে কাপড় চোপড় ঠিক থাকে না। ভাবি, তোমাকে মা একটু ডেকেছে। আচ্ছা তুই ঘুমিয়ে পড়, আমি মায়ের সাথে দেখা করে আসি। বলে আমি 3 পিসটা পরে নিলাম। 3 পিসটা পরা শেষ করে আমি শাশুড়ি মায়ের সাথে দেখা করার উদ্দেশ্যে ওনার রুমের দিকে চলে গেলাম। শাশুড়ি মায়ের রুমে এসে দেখলাম শাশুড়ি মা নামাজ পড়া শেষ করে জায়নামাজের পাটি ভাঁজ করছে। আমাকে রুমে ঢুকতে দেখে উনি বলল, সাদ্দাম কি তোমাকে ফোন করেছিল? হ্যাঁ মা, 10 মিনিট আগে ফোন করেছে। কিছুক্ষণ আগে নাকি ওনারা চট্টগ্রাম গিয়ে পৌঁছেছে। সাদ্দাম হঠাৎ করে চট্টগ্রাম গেল কেন? তোমাকে কি কিছু বলেছে? অফিসের জরুরি কাজে নাকি? অফিসের সবাই মিলে চট্টগ্রাম গেছে। আমি কতবার ফোন করলাম, সে আমার কলটা রিসিভ করলো না কেন? শুনেছি ওরা নাকি হোটেলে উঠবে, তাই মনে হয় আপনার কলটা রিসিভ করতে পারেনি। তারপর আমার শাশুড়ি আবার বলল, আজ কি রেশমি তোমার সাথে ঘুমাবে? হ্যাঁ মা, আপনার ছেলে যেহেতু নেই, তাই ও যাওয়ার সময় বলে গেছে আজ রাতে রেশমি যেন আমার সাথে থাকে। সাদ্দাম কখন আসবে বলেছে? যাওয়ার সময় বলে গেছে 2 দিন পরে চলে আসবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়ো। তারপর আমি শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আবারও নিজের রুমের দিকে চলে আসলাম। আমি রুমে আসতেই দেখতে পেলাম রেশমি আমার মোবাইলটা হাতে নিয়ে বসে আছে। মোবাইলে অনবরত রিং পড়ে যাচ্ছে। কলটা রিসিভ কর, কে ফোন করেছে দেখ। ভাইয়া ফোন করেছে, তাই আমি রিসিভ করছি না বলেই মোবাইলটা আমার হাতে দিয়ে দিল। আমি কলটা রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিনার করেছো? হ্যাঁ, একটু আগে করেছি, এখন শুতে এসেছি। রেশমি কি তোমার সাথে ঘুমোচ্ছে? হ্যাঁ। তুমি এখন কোথায়? আমি হোটেল রুমে বসে আছি। অফিসের সবাই বাইরে ঘুরতে বের হয়েছে, তুমি যাওনি কেন? বাইরে বেশি ঘোরাঘুরি আমার পছন্দ না, তাই আমি যাইনি। আর বাইরে বের হলে কি তোমার সাথে কথা বলতে পারতাম? জানোই তো আমি সুযোগ পেলেই তোমার সাথে কথা বলতে পছন্দ করি। হয়েছে, এতই যদি ভালোবাসতে তাহলে আমাকে সাথে করে নিয়ে যেতে। আরে বাবা, বোঝো না কেন? আমরা এসেছি অফিসের কাজে, এখানে কেউ কারো স্ত্রীকে নিয়ে আসেনি। আমি কিভাবে তোমাকে নিয়ে আসবো? আজ না হয় অফিসের কাজে গিয়েছো, কিন্তু একবার মনে করে দেখো তো, বিয়ের পরে কবার তুমি আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছো? আচ্ছা বাবা, এবার কথা দিচ্ছি, 2-1 মাস পরে অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে নিয়ে সিলেট যাব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো। আমি আর রেশমি এখন ঘুমিয়ে
ঘুমিয়ে পড়বো। আচ্ছা রাখছি তাহলে, ওকে, আসসালামু আলাইকুম বলে আমি মোবাইলের লাইনটা কেটে রেশমির সাথে ঘুমানোর জন্য খাটে উঠে গেলাম। আমি আর রেশমি ঘুমিয়ে আছি। রেশমির ঘুম আসলেও আমার ঘুম আসছে না। আমার বারবার সাদ্দামের কথা মনে পড়ছে। জানি না হোটেলে লোকটার ঘুম আসছে কিনা। প্রতিদিন রাতে তাকে আমার মাথা টিপে দিতে হয়। সারাদিন অফিসে পরিশ্রম করে, তাই মাথাটা নাকি ভন ভন করে। আমি মাথা টিপে না দিলে তার ঘুম আসে না। এখন কিভাবে ঘুমোচ্ছে আল্লাহ জানে। পাশ ফিরে দেখি রেশমি মনের সুখে ঘুমোচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বাজে। মনে মনে ভাবছি সাদ্দামকে একটা কল দিয়ে দেখবো কিনা। মোবাইলটা হাতে নিয়ে কল দিতে যাব, এমন সময় আবার ভাবলাম এত রাতে কল দিলে তার পাশে থাকা লোকটি কি না কি মনে করবে। নিশ্চয়ই হোটেলে সে একা ঘুমোচ্ছে না, সাথে কেউ থাকবে। তাই কলটা না দিয়ে মোবাইলটা আবারও বালিশের পাশে রাখলাম। হঠাৎ দরজার দিকে আমার চোখ চলে গেল। দরজার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। আবারও সেই চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চমকে উঠে বুকে থুথু ছেটালাম। ভাবলাম দেখার ভুল হতে পারে, কারণ আজ সারাদিন আমার মাথায় সেই চোখটি ভাসছিল। তাই শিওর হওয়ার জন্য চোখ কচলিয়ে আবারও দরজার দিকে তাকালাম। এখনো সেই চোখ আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। সাথে সাথে একটা চিৎকার দিয়ে ঘুমন্ত রেশমিকে জড়িয়ে ধরলাম। ঘুমের মধ্যে থাকা রেশমিও লাফ মেরে উঠে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, ভাবি কি হয়েছে? এত রাতে তুমি চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলে কেন? চোখ? কোন চোখ? কার চোখের কথা বলছো? ওই যে চোখ বাথরুমের ফুটো দিয়ে আমাকে দেখে। তুমি কি পাগল হয়ে গেছো ভাবি? সে অশুভ চোখ এখানে আসবে কিভাবে? আজই তো মসজিদের হুজুর এসে পুরো ঘর বন্ধ করে দিয়ে গেছে, তাহলে সেই চোখ আসবে কিভাবে? বিশ্বাস না করলে দরজার দিকে তাকিয়ে দেখো। আমার কথা শুনে রেশমি ভয়ে ভয়ে দরজার দিকে তাকালো। তাকিয়ে সে অবাক হয়ে বলল, কই ভাবি, আমি তো কোনো চোখ দেখতে পাচ্ছি না। কি বলিস? একটু আগে আমি স্পষ্ট চোখ দেখেছি। তোমার বিশ্বাস না হলে তুমিও একবার দেখো। তার কথা মতো আমি ভয়ে ভয়ে দরজার দিকে তাকালাম। আজব ব্যাপার, একটু আগে এখানে আমি চোখ দেখেছি, এখন কিছুই দেখা যাচ্ছে না। শিওর হওয়ার জন্য আমি আর রেশমি দরজার দিকে গেলাম। ভয়ে ভয়ে দরজা খুলতে লাগলাম। দরজা খুলতে গিয়ে আমাকে ভয় পেতে দেখে রেশমি বলল, কি হলো ভাবি, এভাবে ভয় পাচ্ছ কেন? তোমার দরজা খুলতে সমস্যা হলে সরো, আমি দরজা খুলছি। বলেই রেশমি একটানে দরজা খুলে ফেললো। দরজা খুলে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। কোথাও কেউ নেই। কই ভাবি, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই বিশ্বাস কর, একটু আগে এখানে আমি চোখ দেখেছি। মনে হয়েছে আমরা দুজন যখন ঘুমিয়েছিলাম কেউ আমাদের দেখছে। ভালো করে তাকিয়ে দেখো, ড্রয়িং রুমের লাইট বন্ধ, মায়ের রুম, চাচার রুম, ভাইয়ার রুম, সব রুমের দরজা বন্ধ। তাহলে এখানে কি চোর এসেছে? হলেও হতে পারে, চল আমরা চুপে চুপে সব রুম চেক করে দেখি। বলেই আমি রেশমিকে নিয়ে সব রুম চেক করতে গেলাম। ড্রয়িং রুমে এসে দেখি সব ঠিকঠাক আছে, কোথাও কারো অস্তিত্ব টের পেলাম না। কই ভাবি, ড্রয়িং রুমে তো কাউকে দেখতে পেলাম না। আমার কেন জানি মনে হচ্ছে রান্নাঘরের দিকে গেলে তাকে আমরা হাতে নাতে ধরতে পারবো। চলো তাহলে চুপি চুপি রান্নাঘরের দিকে যাই। আমি রেশমির সাহস দেখে অবাক হলাম। আমার চেয়ে কম করে হলেও 10 বছরের ছোট হবে রেশমি, অথচ সে কতটা সাহসী, আর আমি একটা ভিতুর ডিম। তারপর আমরা দুজন পা টিপে টিপে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরের দিকে গিয়ে আমি একটা চিৎকার দিয়ে রেশমিকে জড়িয়ে ধরলাম। রেশমি বলল, কাউকে দেখেছো নাকি? ওই দেখ, কল থেকে পানি পড়ছে। রেশমি গলা টেনে দেখলো ট্যাপ থেকে পানি পড়ছে। রেশমি হাসতে হাসতে গিয়ে পানির ট্যাপটা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে বললাম, তোর মনে কি ভয় ডর কিছুই নেই? রান্নাঘরের ট্যাপ খোলা, এটাতে ভয় পাওয়ার কি আছে? এমনও তো হতে পারে তুমি রান্নাঘরে বাসন কোসন ধুয়ে ট্যাপটা বন্ধ না করে চলে গেছো। আমিও চিন্তা করে দেখলাম হতেও পারে। তারপর তাকে বললাম, আমার কেন জানি বাবুকে সন্দেহ হয়। ছি ভাবি, ছোট থেকে বাবু ভাইকে দেখছি, যদিও বা সে আমার বড় ভাই, কিন্তু কখনো তার ভেতর এমন কিছু দেখিনি। তুই তো সম্পর্কে তার বোন, বোনের সামনে কি কোনো ভাই তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে? যেহেতু এখন সে টকবগে যুবক, তাই যে কোনো সময় শয়তান ওর উপর ভর করতে পারে। চল আমরা একবার চুপি চুপি তার রুমের দিকে গিয়ে দেখি। যেমন কথা তেমন কাজ। আমরা দুজন চুপি চুপি বাবুর রুমের দিকে গেলাম। আমরা যখন চুপি চুপি বাবুর রুমের দিকে গেলাম, তখন দরজার সামনে আসতেই আপত্তিকর একটা শব্দ শুনতে পেলাম, যে শব্দটা সচরাচর স্বামী স্ত্রী মিলন করার সময় হয়। আমি আর রেশমি চমকে উঠলাম। এত রাতে বাবুর রুমে একটা মেয়ে কোকানোর শব্দ শুনলে যে কেউই অবাক হবে। রেশমির চোখ কপালে উঠে গেল। তার চেহারা দেখে বুঝতে পারলাম শব্দটা সে চিনতে পেরেছে। আমার মনে প্রশ্ন জাগলো, যে মেয়ের এখনো বিয়ে হয়নি, সে এই শব্দ কিভাবে বুঝতে পারলো? সেই উত্তর না খুঁজে আমি রেশমিকে বললাম, কোনো শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এটা কিসের শব্দ বুঝতে পারিস? আমার প্রশ্ন শুনে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি আমি এখন ম্যাচিউর, কিন্তু আমি ভাবছি এত রাতে ভাইয়ার রুমে কোন মেয়ে আসলো। চল রুমে গিয়ে হাতে নাতে ধরি। না ভাবি, আমি যেহেতু ছোট বোন, সে কিন্তু লজ্জা পাবে। তাছাড়া ওরা এখন যে কি অবস্থায় আছে, ওই অবস্থায় ভাইয়ার সামনে যেতে আমারও লজ্জা লাগছে। তার চেয়ে বরং আমি এখানে দাঁড়াই, তুমি রুমে ঢোকো। এখন যাওয়াটা কি ঠিক হবে? বাহির থেকে মেয়ে এনে ভাইয়া রুমে এসব করবে, আর তুমি চুপচাপ সহ্য করবে? ভাইয়ার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তারপর আমি রেশমিকে ওখানে দাঁড় করিয়ে রেখে রুমের ভেতরে ঢুকে গেলাম। রুমে ঢুকে লাইটের সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিলাম। হঠাৎ করে আমাকে রুমে দেখে বাবু চমকে উঠলো। ভাবি এত রাতে তুমি? তার আগে বল মেয়েটি কোথায়? কোন মেয়ে? মনে হচ্ছে আকাশ থেকে পড়েছিস। আমি স্পষ্ট একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পেয়েছি। আমার মুখে মেয়ের কথা শুনে বাবু লজ্জায় পড়ে গেল, মাথা নিচু করে রাখলো। আমি মেয়েটিকে খুঁজতে লাগলাম। এদিক ওদিক তাকিয়ে কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না।
আলনার পেছনে দেখলাম, সেখানেও মেয়েটিকে খুঁজে পেলাম না। তারপর বাথরুমের দিকে গিয়ে বাথরুমের দরজা খুলে দেখলাম, সেখানেও কাউকে দেখতে পেলাম না। অবাক হলাম, নিজের কানে একটা মেয়ের কোকানো শব্দ শুনতে পেলাম, কিন্তু মেয়েটিকে এখন খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে পড়লো খাটের নিচে লুকিয়ে রেখেছে মনে হয়, তাই শিওর হওয়ার জন্য খাটের নিচে উকি দিলাম, কিন্তু সেখানেও কাউকে খুঁজে পেলাম না। হঠাৎ শব্দ আবারও শুনতে পেলাম। চোখ তুলে তাকিয়ে দেখলাম তার মোবাইলে এমন শব্দ হচ্ছে। আমি মোবাইলের দিকে তাকাতেই বাবু তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে অফ করে দিল। আমি বুঝতে পারলাম বাবু শীতের রাতে কম্বল মুড়িয়ে ওইসব দেখছে। ব্যাপারটা আমি বুঝতে পারাতেই সে আরো বেশি লজ্জায় লাল হয়ে গেল। আমি তার উদ্দেশ্যে বললাম, নামাজ দোয়া ছেড়ে এসব দেখা হচ্ছে তাই না? সরি ভাবি, আসলে এসব আমি আগে দেখতাম না। আমার বন্ধু সাইফুল এ সমস্ত নিষিদ্ধ সাইটগুলো আমাকে পাঠায়, তাই এ সমস্ত নিষিদ্ধ সাইটগুলো দেখে ভাবির বাথরুমে উকি মারিস তাই না? আমার কথা শুনে সে অবাক হয়ে বলল, ছি ভাবি, তোমাকে আমি বড় বোনের মতো শ্রদ্ধা করি। আল্লাহর কসম করে বলছি তোমার বাথরুমে আমি উকি দেইনি। যদি তুই বাথরুমে উকি না দিস তাহলে আমার বাথরুমে উকিটা দেয় কে, সেটা আমি কি করে বলবো? একটু আগেও আমি আর রেশমি শুয়েছিলাম, তখনও মাঝরাতে দেখলাম সে চোখটি আমাদের দিকে তাকিয়ে আছে। আজ হুজুর এসে ঘর বন্ধ করে দিয়ে গেছে, তারপরেও কি সেই চোখটি তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ, আমার মনে হচ্ছে হুজুরের দোয়া দুরুদ পড়া ঠিক হয়নি। তুমি চিন্তা করো না ভাবি, কালকে আমি জুমা মসজিদের বড় হুজুরকে এনে ঘর বন্ধ করার ব্যবস্থা করব। ঘরের ভেতর তুই যদি এসব দেখিস তাহলে বড় হুজুরের দোয়া দুরুদেও কাজ হবে না। তোমায় ছুঁয়ে কসম করে বলছি ভাবি, আমি আর এসব দেখবো না। তারপর আমি তার রুম থেকে বের হয়ে গেলাম। এতক্ষণ ধরে দরজার বাহিরে দাঁড়িয়ে রেশমি আমাদের সব কথা শুনছিল, তাই তাকে আর নতুন করে কিছু বলতে হলো না। আমি সামনে আসতে সে বলল, ভাবি, আমার মনে হচ্ছে তোমার মানসিক সমস্যা হয়েছে, তোমার একজন সাইকোয়াটিস্ট ডাক্তার দেখানো উচিত। না রে, আমি ঠিক আছি। আমি শিওর এখানকার কেউ না কেউ আমার বাথরুমের দরজায় উকি দেয়। চল তো একবার চাচার রুমের দিকে গিয়ে দেখি। আমার কথা শুনে রেশমি হাসতে লাগলো। এভাবে হাসছিস কেন? যে লোকটা চোখেই দেখে না সে দিবে তোমার বাথরুমে উকি? আমি তো অন্ধ চাচা উকি দিয়েছে বলছি না, এমনও তো হতে পারে লোকটা চাচার রুমে লুকিয়ে আছে। আচ্ছা চলো তোমার সন্দেহ দূর করি। বলে আমি আর রেশমি চাচার রুমের দিকে চলে গেলাম। আমি আর রেশমি চাচার রুমে ঢুকতেই দেখলাম চাচা কাশি দিচ্ছে। এত রাতেও চাচা সজাগ। আমাদের উপস্থিতি টের পেয়ে চাচা বলল, কে কে এসেছে এখানে? চাচা, আমি আর ভাবি। এত রাতে তোরা আমার রুমে কি করছিস? আমি রেশমিকে ইশারা করে বানিয়ে কিছু বলতে বললাম। আমার কথা বুঝতে পেরে রেশমি বলল, ভাবি আর আমি তোমার রুমে কাশির শব্দ শুনে দেখতে এসেছি, তোমার কিছু লাগবে কিনা? আমার কিছু লাগবে না। রেশমি আবার বলল, রাত প্রায় 3টা হতে চললো, আপনি এখনো ঘুমননি? বুড়ো মানুষ, সারা শরীরে অসুখ, ঘুমকে এত সহজে আসে রে? বলেই উনি খুব খুব করে কাশতে লাগলো। রেশমি আবার বলল, আচ্ছা চাচা, তাহলে আপনি ঘুমন, আমরা গেলাম। বলেই আমি আর রেশমি চাচার রুম থেকে নিজের রুমের দিকে চলে আসলাম। ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে গেছে। আমি যথারীতি প্রতিদিনের মতো আবারও গোসল করার জন্য বাথরুমের সামনে আসলাম। আজ বাথরুমের সামনে এসে এদিক ওদিক ভালো করে তাকাতে লাগলাম, কোথাও কাউকে দেখতে পেলাম না। তারপর গোসল করার জন্য বাথরুমের ভেতরে ঢুকলাম। প্রতিদিনের মতো আজকেও আমি গোসল করতে ঢুকে হাতের কাপড়গুলো হ্যাঙ্গারে রেখে পর্নের জামাটা খুললাম। আর চোখে তাকিয়ে দেখি বাথরুমের ফুটো দিয়ে যথারীতি সেই চোখটি আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে রইলাম, কারণ আমি আজকে বুদ্ধি খাটিয়েছি যে কোনো ভাবেই বাথরুমের ফুটো দিয়ে উকি দিয়ে লোকটাকে ধরবো। আমি চোখটি দেখেও না দেখার ভান করে হাতে সাবান মাখতে লাগলাম। গায়ে সাবান মাখছি না, কারণ আমার উদ্দেশ্য আজকে উকি দেওয়া লোকটাকে হাতে নাতে ধরবো। এবার আমি ইচ্ছা করে পায়ে সাবান মাখছি, এমন ভাবে সাবান মাখছি যেন লোকটি বুঝতে না পারে যে আমি তাকে ফলো করছি। আমি যখন পায়ে সাবান মাখছিলাম তখনও দেখলাম লোকটি চোখ বড় বড় করে আমার সাবান মাখার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এবার পায়ে সাবান মাখা বাদ দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আমি আগে থেকেই বাথরুমে ঢোকার সময় বাথরুমের হুক লাগাইনি, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে লোকটাকে আজকে হাতে নাতে ধরবো। তাই চট করে দরজা খুলে ফেললাম। আমাকে হঠাৎ করে দরজা খুলতে দেখে লোকটি পালিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে গেল। আমি বাথরুম থেকে বের হওয়া মাত্র লোকটির পা চেপে ধরলাম। তারপর যখনই লোকটির দিকে তাকালাম তখনই চমকে উঠলাম, হতবাক হয়ে পড়লাম। এ কি, আপনি আপনি তাহলে প্রতিদিন আমার বাথরুমের ফুটো দিয়ে কিংবা দরজার ফুটো দিয়ে আমাকে ফলো করেন? আমার অন্ধ চাচা শ্বশুর কাঁপতে কাঁপতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি তার কথা পাত্তা না দিয়ে শাশুড়ি মাকে ডাকতে লাগলাম, মা মা তাড়াতাড়ি আসুন, দেখে যান কি আমার বাথরুমের ফুটো দিয়ে উকি দিত। সাথে সাথে পাশের রুম থেকে আমার ননদ এবং শাশুড়ি দৌড়ে আসলো। আমার শাশুড়ি এসে বলল, এ কি মমিন, তুমি না অন্ধ, চোখে কিছু দেখো না, অথচ সেই তুমি বাথরুমের ফুটো দিয়ে আমার ছেলের বউয়ের দিকে উকি দাও? সাথে সাথে অন্ধের অভিনয় করা আমার সেই চাচা আমার শাশুড়ির পা চেপে ধরে বলল,
ভাবি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার শাশুড়ি উত্তেজিত হয়ে বলল, মাপ? কিসের মাপ? ভুল করলে মাপ করা যায়, অপরাধ করলে নয়। তুমি যেটা করেছো সেটা অপরাধ। একে তো অন্ধের অভিনয় করে আমাদের সংসারে ঢুকে যাও, তার উপর আমার ছেলের বউয়ের বাথরুমে উকি দিয়েছো। তোমার কি একবারও মনে পড়েনি ভাইয়ের ছেলে মানে নিজের ছেলে? তার বউয়ের শরীর দেখতে তোমার বিন্দু পরিমাণ বিবেকে বাঁধলো না? এমন সময় আমার দেবর বাবু বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো। এসে সে বলল, কি হয়েছে? এখানে এত চেঁচামেচি করছো কেন? চাচা কি হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়েছে? তাড়াতাড়ি চাচাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। ওর মতো বদমাশকে ডাক্তারের কাছে না, পুলিশের কাছে নিয়ে যাও। এসব তুমি কি বলছো? পাশে দাঁড়ানো রেশমি বলল, হ্যাঁ ভাইয়া, মা ঠিকই বলেছে। চাচা এতদিন ধরে আমাদের সংসারে অন্ধের অভিনয় করেছে। ভাবি প্রতিদিন বাথরুমে গোসল করতে গেলে কিংবা রুমে একা ঘুমোতে গেলে যে চোখ দেখতে পেত, সেই চোখটি ছিল চাচার চোখ। চাচা এতদিন ধরে অন্ধের অভিনয় করে আমাদেরকে ঠকিয়েছে। সাথে সাথেই বাবু বলল, ছি চাচা ছি, বাবা মারা যাওয়ার পর আপনাকে আমরা বাবার আসনে বসিয়েছিলাম, আর আপনি এমনটি করতে পারলেন? আমি এক্ষুনি থানায় ফোন করে পুলিশ এনে ওনাকে ধরিয়ে দিব। এমন সময় আমি বললাম, তোমার ভাইয়া ফোন করেছে, কিছুক্ষণের মধ্যে সে বাসায় আসবে, তাই তার জন্য একটু অপেক্ষা করা উচিত। বৌমা ঠিকই বলেছে, আমরা সবাই সাদ্দামের জন্য অপেক্ষা করি। যেহেতু সাদ্দামই তো চাচাকে এই বাড়িতে ঢুকিয়েছে, তাই তার মতামতের দরকার আছে। শেষ পর্যন্ত বাবু চাচাকে ধরে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। ঘন্টাখানেক পরে সাদ্দাম চট্টগ্রাম থেকে এসেছে। আমরা সবাই চাচাকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি। চাচা অপরাধীর মতো ফ্লোরে হাত পা ছেড়ে বসে আছে আর ছোট ছোট করে কাঁদছে। এমন সময় সাদ্দাম ড্রয়িং রুমে প্রবেশ করলো। সাদ্দাম ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথেই চাচা সাদ্দামের পা জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবা সাদ্দাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এখন তোমরা আমাকে ক্ষমা না করলে আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। তোর মতো মানুষের গলায় দড়ি দিয়ে মরা উচিত। যার কাছে মা বোন পরিচয় নেই, সে তো মানুষরূপী জানোয়ার। সাদ্দাম চাচার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ঘটনা কি আমাকে একটু খুলে বলো তো? তোমাকে যে আমি বলতাম আমি গোসল করতে গেলে একটি চোখ বাথরুমের ফুটো দিয়ে আমার দিকে তাকায়, ঘুমোতে গেলে গভীর রাতে আমাদের দরজা দিয়ে একটা চোখকে তাকিয়ে থাকতে দেখি, সেই চোখটি হচ্ছে এই অন্ধ চাচার চোখ। সাদ্দাম অবাক হয়ে বলল, চাচা তো অন্ধ মানুষ, উনি তোমার গোসল করা দেখবে কিভাবে? মিথ্যা কথা, চাচা আমাদের কাছে অন্ধের অভিনয় করত। আজকে ভাবি চাচাকে হাতে নাতে ধরেছে। এত কথা না বলে থানা থেকে পুলিশ এনে বদমাসটাকে ধরিয়ে দে। ছি চাচা ছি, তুমি এমনটা করতে পারলে? পাশে দাঁড়ানো আমার ননদ রেশমি বলল, একটা কথা এতদিন আমি তোমাদের কাছ থেকে লুকিয়েছিলাম। সেদিন আমি মনে করেছিলাম চাচা অন্ধ। কোন দিন? একদিন আমি স্কুল থেকে বাড়িতে এসে স্কুলের ড্রেস পাল্টাচ্ছিলাম। আমি মনের সুখে গুনগুন করে গান করছিলাম আর স্কুলের ড্রেস পাল্টাচ্ছিলাম। ভুল করেও বুঝতে পারিনি চাচা আমাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল। হঠাৎ স্কুল ড্রেসটা খুলতে গিয়ে আমার চোখ যায় পেছনের দিকে। আমি চমকে উঠে চাচাকে দেখে বলি, চাচা আপনি এখানে? আপনি এখানে কি করছেন? চাচা তখন অন্ধের অভিনয় করতে করতে বলল, ও আচ্ছা, এটা বুঝি তোমার রুম? আমি অন্ধ মানুষ তো, তাই ড্রয়িং রুম থেকে হাতড়াতে হাতড়াতে আসতে গিয়ে নিজের রুম মনে করে তোমার রুমে চলে এসেছি। তুমি কখন এসেছো? এই তো চাচা, একটু আগে আমি স্কুল থেকে এসেছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার নিউটেনে উঠেছি। আমি কি একটু তোমার এখানে বসতে পারি? চাচা আমি এখন স্কুল থেকে এসেছি তো পোশাক পরিবর্তন করব, তাই আপনি একটু কষ্ট করে আপনার রুমে চলে যান। আমি তো অন্ধ মানুষ, চোখে কিছু দেখি না। আমার সামনে তুমি পোশাক পাল্টালেও সমস্যা কি? তবুও চাচা আমার আনইজি লাগবে, আপনি দয়া করে চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। বলেই চাচা হাতড়াতে হাতড়াতে চলে গেলেন। সেদিন চাচাকে আমার সন্দেহ হয়েছিল। রেশমির মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল, তোরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবি? এক্ষুনি থানায় ফোন করে পুলিশ এনে হারামজাদাকে ধরিয়ে দে। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে চাচা আবারও হাউমাউ করে কেঁদে বলল, দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার স্বামী সাদ্দাম সবাইকে থামিয়ে দিয়ে বলল, আপনি এভাবে চলে যেতে পারেন না। আমি আপনার ছেলে সাইফুলকে ফোন করব, তার হাতে আপনাকে তুলে দিব। সাথে সাথে চাচা আবার বলে উঠল, তোমরা প্রয়োজনে আমাকে পুলিশের হাতে দাও, তারপরও আমার ছেলের হাতে দিও না, না হয় আমাকে যেতে দাও। চাচার কথা শুনে আমার দেবর বাবু বলল, আপনাকে যদি আমরা এভাবে ছেড়ে দেই, আপনি অন্য কোথাও গিয়ে কোনো দুর্ঘটনা করলে শেষে দোষ আসবে আমাদের উপর। তাই বড় ভাই যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। তারপর বাবু সাদ্দামের দিকে তাকিয়ে বলল, বড় ভাই তুমি এক্ষুনি সাইফুলকে ফোন করো, তাকে এক্ষুনি আসতে বলো, ছেলের হাতে তার বাবাকে তুলে দাও। আচ্ছা তোরা এখানে বস, আমি রুমে গিয়ে সাইফুলকে ফোন দিচ্ছি। বলেই আমি আর সাদ্দাম আমাদের রুমের দিকে চলে আসলাম। রুমে এসেই সাদ্দাম বলল, যে চাচাকে আমি নিজের বাবার মতো সম্মান করেছি, সেই চাচা কিনা আমাদেরকে এভাবে ঠকিয়েছে। ওনার হাবভাব দেখে আমি আগেই সন্দেহ করেছিলাম, কারণ অন্ধ মানুষের চোখের রেটিনা সহজে নড়ে না। কিন্তু চাচাকে দেখতাম প্রায় সময় আমার দিকে নতবা রেশমির দিকে তাকিয়ে থাকতে। তোমরা যেহেতু ওনাকে অন্ধ বলতে, তাই আমি অতটা অবিশ্বাস করতাম না। কথাগুলো বলতে বলতে সাদ্দাম সাইফুলকে ফোন দিতে লাগলো। সাইফুল হচ্ছে এই চাচার বড় ছেলে। সাইফুল সাদ্দামের কলটা রিসিভ
রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, তুই কোথায়? এই তো ভাইয়া, আমি রাস্তায় বাসার দিকে যাচ্ছিলাম। তুই এখন আমাদের বাড়িতে আসতে পারবি? কেন ভাইয়া, কোনো সমস্যা? তেমন সমস্যা না, তবে আবার অনেক বড় সমস্যা। এখানে একটা কথা বলে রাখি, সাইফুল কিন্তু জানতো না ওর বাবা যে আমাদের বাসায় ছিল, কারণ চাচা সেটা নিষেধ করেছে। তাই আমরা কখনো সাইফুলকে বলিনি ওর বাবা আমাদের বাসায় আছে। তাই সাইফুল একটু টেনশনে পড়ে গেল। সাইফুল আবার বলল, ভাইয়া এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকালে আসলে হবে না? না, এক্ষুনি আয়, জরুরি কথা আছে। আচ্ছা ভাইয়া, আসছি। বলেই সাইফুল মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমরা তখন সবাই মিলে চাচাকে নিয়ে ড্রয়িং রুমে সাইফুলের জন্য অপেক্ষা করছিলাম। সাইফুল এসে ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথে বাবাকে দেখে চমকে উঠল। তার বাবাকে দেখে বলল, বাবা তুমি এখানে? সাইফুলের কথা শুনে চাচা বলল, কি করব, তোরা দুই ভাই মিলে যখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছিস, তখন নিরুপায় হয়ে আমি সাদ্দামের আশ্রয়ে চলে আসি। আমরা কি তোমাকে এমনিতেই ঘর থেকে বের করে দিয়েছিলাম? তোমার কৃতকর্মের জন্য তোমাকে আমাদের বউয়েরা ঘর থেকে বের করে দিয়েছিল। সাইফুলের কথা শুনে আমার শাশুড়ি বলল, তোর বাবা ওখানে আবার কি অঘটন ঘটিয়ে আমাদের এখানে আসলো? সে কথা পরে বলছি, কিন্তু সাদ্দাম ভাই, আপনি আমার বাবাকে কোথায় পেলেন? সাইফুলের কথা শুনে সাদ্দাম বলল, একদিন সন্ধ্যায় আমি আর বাবু অনেকগুলো বাজার সদাই করে রাস্তা দিয়ে ফিরছিলাম। শীতের রাত হতে রাস্তাঘাটে তেমন মানুষজন ছিল না। বাবু হঠাৎ দূর থেকে একটা আধবয়স্ক লোককে লক্ষ্য করে, যিনি শীতের মধ্যে ঠকঠক করে কাঁপছিল। তাকে দেখে বাবু আমার উদ্দেশ্যে বলল, বড় ভাই, ওই দেখো একটা লোক শীতে কিভাবে কাঁপছে। আমি তাকিয়ে দেখি লোকটি সত্যি ঠান্ডার মধ্যে অনেক কাঁপছে। তাই আমরা দুই ভাই লোকটির কাছে যাই। যাওয়ার সাথে সাথে আমি চাচাকে চিনতে পারি। চাচা আমাদেরকে দেখেও না দেখার ভান করে বলল, বাবা আমি অন্ধ মানুষ, ঠান্ডায় হাত পা অবশ হয়ে এসেছে, আমাকে কি একটু আশ্রয় দেবে? আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। বাবু বলল, বড় ভাই, ওনাকে আমাদের দুঃসম্পর্কে মমিন চাচার মতো লাগছে না? হ্যাঁ, উনি আমাদের মমিন চাচা, কিন্তু আমি তো জানি উনি চোখে দেখে, এখন অন্ধ বলছে কেন? আমার কথা শুনে সেদিন চাচা বলেছিল, বাবা তোমরা কে? তোমরা আমার নাম জানো কিভাবে? চাচা, আমি রূপগঞ্জের মৃত মোর্শেদের ছেলে সাদ্দাম, আর ও হচ্ছে আমার ছোট ভাই বাবু। চাচা সাথে সাথে বলল, আমার চাচাতো ভাই মোর্শেদের ছেলে সাদ্দাম ও বাবু? হ্যাঁ চাচা, কিন্তু আপনি তো চোখে দেখতেন, এখন অন্ধ হলেন কিভাবে? চাচা তখন কাঁদতে কাঁদতে বলল, বিনা চিকিৎসায় অন্ধ হয়ে গেছি। আপনার বড় ছেলে সাইফুল ও তার ছোট ভাই রাকিবুল, ওরা কোথায়? ওই কুলাঙ্গারদের কথা আর বলিস না বাবা, দুটো কুলাঙ্গার আমার পেটে ধরেছি। ওরা বউয়ের কথা ছাড়া চলে না। আমার চোখে সমস্যা হয়েছে, ওরা বউয়ের কথা ধরে আমার চোখের চিকিৎসা করায়নি, তাই আমি অন্ধ হয়ে গেছি। আর এখন অন্ধ হয়ে যাওয়ার পরে ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলেছে আমি নাকি ভিক্ষা করে খাবো। অন্ধ মানুষকে নাকি অনেক টাকা ভিক্ষা দেয়। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে হাঁটতে হাঁটতে কখন যে এখানে চলে এসেছি বুঝতেই পারিনি। কি বলেন চাচা, ওরা এত বড় অমানুষ হলো? আমি এক্ষুনি সাইফুলকে ফোন দিচ্ছি। সাথে সাথে চাচা আমাকে থামিয়ে দিয়ে বলল, না বাবা, ওদেরকে ফোন করিস না। আমি মরে গেলেও আর ওই সংসারে ফিরে যাব না। তোরা যদি আমাকে নিয়ে না যাস তাহলে আমাকে রেল স্টেশনে রেখে আয়, আমি ওখানে ভিক্ষা করে খাবো। আমি বললাম, আমরা থাকতে আপনাকে ভিক্ষা করে খেতে হবে কেন? তাছাড়া আমার বাবা বেঁচে নেই, আপনি আমাদের সংসারে বাবার মতোই থাকবেন। বলেই সেদিন চাচাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। সাদ্দামের মুখে সব কথা শোনার পর সাইফুল বলল, ছি বাবা ছি, আমাদের নামে এত বড় একটা মিথ্যা কথা বলতে তোমার জিওবাই একবারও আটকালো না? আমরা কি তোমাকে বের করে দিয়েছিলাম নাকি তোমার কৃতকর্মের জন্য তুমি মুখ দেখাতে না পেরে চলে এসেছিলে? তোর বাবা আবার ওখানে গিয়ে কি অকাম ঘটালো? সাইফুল মাথা নিচু করে বলল, আমরা দুই ভাই চাকরি করি, সাথে আমাদের বউয়েরাও চাকরি করে। ঘরের কাজ কাম করার জন্য মুন্নি নামের আধা বয়স্ক একটা মহিলাকে রেখেছিলাম। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে বাবা ওই মুন্নি আপাকে জড়িয়ে ধরেছিল। পরে সন্ধ্যার সময় আমরা আসার আগে বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই থেকে আমরা আর বাবার খোঁজ পাইনি। সাইফুলের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল, মমিন তুমি মরতে বসেছ, অথচ এখনো তোমার চরিত্রটা ঠিক করতে পারলে না। চাচা তখন হাত জোর করে বলল, আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দাও, আমি তওবা করে আমার ছেলের সংসারে চলে যেতে চাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মমিন চাচাকে ক্ষমা করা যায় কিনা। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ওনাকে ক্ষমা করব অথবা পুলিশের হাতে তুলে দিব। আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।